স্যার শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছ? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Yes, কেমন sir. আছো? স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, সবাই ভালো আছো? তাহলে আমরা সময় স্বল্পতার কারণে সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য যে লেকচার শিটটা তৈরি হয়েছে সেটা হচ্ছে জাবেদা। আমাদের সংশোধিত সিলেবাস অনুযায়ী আমাদের যে প্রথম 3টি অধ্যায় রয়েছে সেই 3টি অধ্যায়ের উপর আজকের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই 3টি অধ্যায়ের মধ্যে হচ্ছে লেনদেন, দুতরফা দাখিলা পদ্ধতি এবং জাবেদা। এই 3টি অধ্যায়। এই 3টি অধ্যায়ের মধ্যে আমরা পূর্ববর্তী দুটো ক্লাসে লেনদেন এবং দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে বিস্তারিতভাবে জানার চেষ্টা করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা জাবেদা সম্পর্কে জানব। জাবেদা এবং দুতরফা দাখিলা পদ্ধতি ও লেনদেন এই 3টি অধ্যায়ের উপর আজকে সন্ধ্যায় যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেই পরীক্ষাটা তোমরা অংশগ্রহণ করবে। ঠিক আছে? আজকের পাঠে সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান, ষষ্ঠ অধ্যায়। বিষয়বস্তুগুলো হচ্ছে জাবেদার ধারণা, জাবেদার গুরুত্ব, সাধারণ জাবেদা, জাবেদার শ্রেণীবিভাগ, বিশেষ জাবেদা। জাবেদা সম্পর্কে তোমরা আগে থেকেই পড়ে আসছো, 9এও পড়ছো, 10এও পড়ছো। এবং জাবেদা হচ্ছে হিসাব বিজ্ঞানের মূল, অর্থাৎ প্রাথমিক যে লেনদেনগুলো আমরা যেখানে লিপিবদ্ধ করি মূলত সেটাই জাবেদা। তাই হিসাব বিজ্ঞানের অন্যতম একটা ভিত্তি বা স্তম্ভ হচ্ছে জাবেদা। সেটা সম্পর্কে আজকে আমরা আরেকটু বিস্তারিতভাবে জানবো। তোমাদের যে ঘাটতিগুলো থাকবে আশা করি সেগুলো আজকে তোমরা ফিল আপ করে নিবে। জাবেদার ধারণা। প্রথমে দেখো, কোনো আর্থিক লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে আমাদেরকে লেনদেনটি লিপিবদ্ধ করতে হয়। লেনদেনের এই বিবরণ প্রাথমিকভাবে জাবেদায় লিপিবদ্ধ করা হয়। পরবর্তীতে তারিখের ক্রম অনুযায়ী লেনদেনের ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে ব্যাখ্যা সহ জাবেদায় লিখে রাখা হয়। হিসাবের পাকা বই, খতিয়ান প্রস্তুতের ক্ষেত্রে জাবেদা সহায়ক বই হিসেবে কাজ করে। অর্থাৎ আমরা যখন কোনো লেনদেন ঘটে সেই লেনদেনগুলো প্রাথমিকভাবে হিসাবের যে বইতে লিখে রাখি বা সংরক্ষণ করে রাখি মূলত সেটাই হচ্ছে জাবেদা। এবং পরবর্তীতে আমরা জাবেদা বই হতে লেনদেনগুলোকে তারিখের ক্রম অনুযায়ী আলাদা আলাদা শিরোনামে খতিয়ান বইতে স্থানান্তর করি এবং খতিয়ানের জেরগুলো প্রতিটা ক্রয় বই, বিক্রয় বই, পাওনাদার হিসাব, দেনাদার হিসাব, নগদান হিসাব, ব্যাংক হিসাব ইত্যাদি আলাদা আলাদা শিরোনামে আমরা প্রতিটা হিসাবের খতিয়ান প্রস্তুত করি। এই খতিয়ানের জেরগুলোকে আমরা ডেবিট এবং ক্রেডিট দুটি ভাগে ভাগ করে রেওয়ামিল প্রস্তুত করি। রেওয়ামিল থেকে আমরা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা নির্ণয় করি। বুঝতে পারছো কিনা? Yes, sir. অর্থাৎ প্রথমে Yes, আমরা sir. জাবেদা করি, জাবেদা থেকে কি করি? খতিয়ান। অর্থাৎ প্রথমে জাবেদায় একটা ব্যবসা প্রতিষ্ঠানে যে সকল লেনদেন সংগঠিত হয় সেই লেনদেনগুলো সব তারিখের ক্রমানুসারে ধারাবাহিকভাবে দুইটি পক্ষ বিশ্লেষণ করে একটি পক্ষকে ডেবিট এবং ঠিক সমপরিমাণ টাকা দ্বারা অপর পক্ষকে আমরা ক্রেডিট করি। এই ডেবিট ক্রেডিট করার কাজটাকেই মূলত জাবেদা বলা হয়। পরবর্তীতে আমরা জাবেদা থেকে প্রতিটা লেনদেনকে আলাদা আলাদা শিরোনামে খতিয়ানে স্থানান্তর করি। অর্থাৎ জাবেদার লেনদেনগুলোতে ক্রয়, বিক্রয়, নগদান হিসাব, ব্যাংক হিসাব, দেনাদার, পাওনাদার, বাট্টা, বেতন, কমিশন, মজুরি ইত্যাদি সবগুলো হিসাব একত্রে লিপিবদ্ধ করা হয়। পরবর্তীতে আমরা সেখান থেকে প্রতিটা হিসাবকে আলাদা আলাদা শ্রেণীতে ভাগ করি। অর্থাৎ ক্রয় জাবেদার ক্রয় খতিয়ানের মাধ্যমে আমরা সবগুলো ক্রয়কে একত্রিত করি। বিক্রয় খতিয়ানের মাধ্যমে আমরা সকল লেনদেন, বিক্রয় লেনদেনগুলোকে একসাথে যোগ করি। দেনাদার হিসাব, পাওনাদার হিসাব, নগদান হিসাব এভাবে বের করি। বুঝতে পেরেছো কিনা?
নাই তো নাই সত্যি এবার দেখো সাধারণ জাবেদা তারিখের ক্রম অনুযায়ী লেনদেনের ডেবিট ও ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে জাবেদার হকে ব্যাখ্যা সহকারে লিখে রাখাই হলো মূলত সাধারণ জাবেদা। লেনদেনের একটি পক্ষ ডেবিট এবং একটি পক্ষ ক্রেডিট থাকবে এমনটি নয়। লেনদেন অনুসারে একাধিক ডেবিট বা ক্রেডিট পক্ষ থাকতে পারে। যেমন গতকালকে আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে দেখিয়েছিলাম, যদি আমরা পণ্য ক্রয় করি 50,000 টাকা এবং তার মধ্যে যদি নগদ 10,000, ব্যাংকের মাধ্যমে 15,000 এবং অবশিষ্ট ধারে হয়, তাহলে এই লেনদেনটির মধ্যে সর্বমোট 4টি পক্ষ থাকবে। তার মধ্যে একটি হবে ডেবিট পক্ষ এবং 3টি হবে ক্রেডিট পক্ষ। অর্থাৎ একাধিক পক্ষ থাকতে পারে, কোনো একটা লেনদেনের মধ্যে এক বা একাধিক থাকতে পারে। তবে লক্ষণীয় বিষয় এই যে যতগুলো পক্ষ থাকবে থাক, টোটাল ডেবিট অঙ্কের যোগফল এবং ক্রেডিট অঙ্কের যোগফল কি হবে? সমান হবে। অর্থাৎ লেনদেনের মোট ডেবিট অঙ্কের যোগফল সমান মোট ক্রেডিট অঙ্কের যোগফল হবে। জাবেদার শ্রেণী বিভাগ। হিসাব তথ্যের ব্যবহারকারীদের সুবিধার্থে জাবেদাকে নিচের শ্রেণীতে ভাগ করা হয়। সাধারণ জাবেদা। সাধারণ জাবেদা আবার দুই ধরনের, একটা হচ্ছে প্রকৃত জাবেদা আর একটা হচ্ছে বিশেষ জাবেদা। প্রকৃত জাবেদা আবার 4 প্রকার: প্রারম্ভিক জাবেদা, সমাপনী জাবেদা, সমন্বয় জাবেদা, সংশোধনী জাবেদা। ক্রয় জাবেদা, যে জাবেদা বইতে সকল প্রকার ধারে ক্রয় লিপিবদ্ধ করা হয়, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের সকল বাকিতে ক্রয়গুলো যে জাবেদা বইয়ের মাধ্যমে দেখানো হয় বা লিখে রাখা হয়, সেটাই মূলত ক্রয় জাবেদা। ঠিক একইভাবে বিক্রয় জাবেদা কাকে বলে একটু বলো তো, কেউ কে বলতে পারবে? নন্দী, নন্দী, বিক্রয় জাবেদা কাকে বলে? নন্দী কি শুনতে পাচ্ছ? স্যার, যেসব বিক্রয় স্যার ধারে হয়ে থাকে ওইসব বিক্রয়গুলো ওখানে বসবে। শুধু বিক্রয় বিক্রয় জাবেদায় নগদে বসবে বিক্রয় করছে, এটাও কি বিক্রয় জাবেদায় আসবে? না স্যার। তাহলে এটা কোথায় আসবে? নগদে বিক্রয়, এটা কোন জাবেদায় আসবে বলো দেখি? বিক্রি করলে কি তুমি অর্থ পাবে না অর্থ দিতে হবে? আয় করবো স্যার, এটা আয়কর নগদ প্রাপ্তি হবে, এটা নগদ হচ্ছে প্রাপ্তি নগদ জাবেদা, প্রাপ্তি জাবেদা। নগদ প্রাপ্তি জাবেদা। এটা আমরা নগদ প্রাপ্তি জাবেদায় লিখব। ঠিক একইভাবে হ্যাঁ স্যার। নগদে ক্রয়টা আমরা নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ করব। এরপরে হচ্ছে ক্রয় ফেরত জাবেদা। ধারে ক্রয়কৃত ধারে ক্রয়কৃত কোনো পণ্য কারণে ফেরত আসলে ফেরত দেওয়া হলে, আমরা যদি কখনো কোনো পণ্য ক্রয় করি এবং সেই পণ্য বিভিন্ন কারণে ফেরত দেওয়া হতে পারে, পণ্য নষ্ট হলে, পণ্য মান অনুযায়ী না হলে, পণ্য অর্ডার অনুযায়ী না হলে, বিভিন্ন কারণে আমরা পণ্যগুলো ক্রয়কৃত পণ্যগুলো ফেরত দিয়ে থাকি। সেই ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলে তখন আমরা যে বইতে সেটা লিখে রাখবো বা সংরক্ষণ করে রাখবো, মূলত সেটাই হচ্ছে আমাদের ক্রয় জাবেদা। বুঝতে পেরেছ? একইভাবে বিক্রয় জাবেদাটা বলবে ওয়ালিদ। ওয়ালিদ কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। হ্যাঁ, বিক্রয় ফেরত জাবেদাটা তোমাকে বলতে বলেছি। বিক্রয় ফেরত জাবেদা কাকে বলে? পারবো না। কে পারবে? বিক্রয় ফেরত কে পারবে বলো? রেজ ইউর হ্যান্ড। বিক্রয় ফেরত কে পারবে? রেজ ইউর হ্যান্ড। কই? স্যার, বিক্রিত পণ্য আসলে এটাকে বিক্রিত ফেরত ক্রয়কৃত জাবেদা, ধারে বিক্রয়কৃত বিক্রয়কৃত পণ্য ফেরত পণ্য যদি আসে, গেলে, ফেরত আসে, ফেরত আসলে পাওয়া গেল, তখন যে জাবেদা বইতে সেটি লিখে রাখা হয় তাকেই এটা বিক্রয় ফেরত জাবেদা জাবেদা। বলে। নগদ প্রাপ্তি জাবেদা। নগদে ক্রয়, নগদে বিভিন্ন ধরনের প্রাপ্তি ঘটলে তখন সেটি যে জাবেদা বইতে সংরক্ষণ করা হয় সেটা নগদ নগদ প্রাপ্তি জাবেদা। নগদে প্রদানকৃত অর্থ, কোনো কারণে নগদে ব্যবসা প্রতিষ্ঠান অর্থ প্রদান করলে
তখন সেটা যে জাবেদা বইতে সংরক্ষণ করে রাখা হয় সেটাই হচ্ছে নগদ প্রদান জাবেদা। জাবেদার শ্রেণী বিভাগের ব্যাখ্যাগুলো লেখা হলো, ক্রয় জাবেদা বিক্রয়ের উদ্দেশ্যে ধারে পণ্য ক্রয় এই বইতে লেখা হয় বিক্রয় জাবেদা। বাকিতে বিক্রয় সমূহ এই বইতে লিপিবদ্ধ করা হয়। ক্রয় ফেরত জাবেদা বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলে ক্রয় ফেরত জাবেদায় লিপিবদ্ধ করা হয়। বিক্রয় ফেরত জাবেদা বাকিতে বিক্রিত মাল ফেরত আসলে এই বইতে লেখা হয়। নগদ প্রাপ্তি জাবেদা যে সকল লেনদেন দ্বারা নগদ প্রাপ্তি ঘটে অর্থাৎ ব্যবসায় নগদ অর্থের আগমন ঘটে তা নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ করা হয়। তার ঠিক বিপরীত দিক হচ্ছে নগদ প্রদান জাবেদা অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানে কোনো নগদ অর্থ প্রদান করা হলে তখন সেটা যে বইতে লিপিবদ্ধ করা হবে সেটাই নগদ প্রদান জাবেদা। এর মাধ্যমে আমাদের প্রথম লেকচারটা শেষ। আজকের ক্লাসের পরবর্তী লেকচারে চলে যাচ্ছি আমরা। এ পর্যায়ে আমরা আলোচনা করব সাধারণ জাবেদা দাখিলা প্রদানের বিবেচ্য বিষয়। আমরা এগুলো আগেও পড়েছিলাম, তারপর আরেকটু দেখবো। আমরা সাধারণ জাবেদা দাখিলা প্রদান করার সময় আমাদেরকে কিছু কিছু বিষয় মনে রাখতে হয়, যেমন পণ্য ক্রয় বা মাল ক্রয়, এগুলোর জন্য ক্রয় হিসাব হবে, কখনো পণ্য হিসাব, মাল হিসাব বা চেক হিসাব এই নামগুলো হবে না, অর্থাৎ পণ্যের ক্রয় হিসাব হবে। এবং চেক প্রদান এটার জন্য ব্যাংক হিসাব হবে, চেক হিসাব নামে কোনো হিসাব হবে না কখনো। আর যদি কখনো কারো নাম উল্লেখ থাকে তবে সেটা পাওনাদার হিসেবে বিবেচিত হবে, যেমন করিমের নিকট থেকে পণ্য ক্রয়, এক্ষেত্রে লেনদেনটি নগদে হয়নি, ধারে হয়েছে বলে মনে করে নিতে হবে। বুঝতে পেরেছো কিনা? ইয়েস স্যার। এরপর হচ্ছে আসবাবপত্র ক্রয়, দালান কোঠা ক্রয়, জমি ক্রয়, ইজারা সম্পত্তি ক্রয় ইত্যাদি স্থায়ী সম্পদজনিত ক্রয়গুলোকে আমরা ক্রয় হিসাবে লিপিবদ্ধ করব না, এগুলাকে নিজ নিজ নামে আসবাবপত্র হিসাব সম্পত্তি হিসাবে লিপিবদ্ধ করতে হবে। বুঝতে পেরেছো কিনা? ইয়েস স্যার। তারপর হচ্ছে যে কাগজ কলম পেন্সিল ক্রয় ইত্যাদি ব্যবসায়ের মনিহারি, তাই এগুলোকে ক্রয় হিসাব না লিখে মনিহারি হিসাবে লিপিবদ্ধ করতে হবে। কি নামে লিখতে হবে? মনিহারি হিসাব। তারপর হচ্ছে ছোট ছোট যেমন যন্ত্র আছে, স্টাবলার মেশিন, পাঞ্চিং মেশিন, তারপর হচ্ছে ক্যালকুলেটর ইত্যাদি ছোট ছোট যে যন্ত্রগুলো, সেগুলোকে কি আমরা যন্ত্রপাতি হিসাবে লিখব নাকি অফিস সরঞ্জাম হিসেবে লিখব? অফিস সরঞ্জাম। হ্যাঁ, অফিস সরঞ্জাম। ঠিক আছে। বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয়, তাহলে এখানে কি হিসাবে লিখতে হবে আমাদেরকে? আসবাবপত্র হিসাব হবে নাকি ক্রয় হিসাব হবে? বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় কোন হিসাবে লিপিবদ্ধ করব? বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় হলে এটা ব্যবসায়ের একটি পণ্য, তাই এটাকে ক্রয় হিসাবে লিপিবদ্ধ করতে হবে। মনে রাখার সুবিধার্থে হিসাব খাত অনুযায়ী কতিপয় গুরুত্বপূর্ণ লেনদেনের জাবেদা দাখিলা দেয়া হলো। আচ্ছা, এটা পরবর্তী লেকচারে অন্তর্ভুক্ত আছে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী আলোচনায়। এক্ষেত্রে আমরা আলোচনা করব প্রকৃত জাবেদা। এর আগে আমরা যখন দেখেছিলাম জাবেদার প্রকারভেদ, সেখানে আমরা 4 ধরনের প্রকৃত জাবেদার কথা দেখেছি বা 4 ধরনের প্রকৃত জাবেদার নাম দেখেছিলাম। এই পর্যায়ে আমরা এই 4 প্রকারের প্রকৃত জাবেদার সংজ্ঞাগুলো দেখব। প্রকৃত জাবেদা, সাধারণ জাবেদা ও প্রকৃত জাবেদা একই অর্থবোধক। তাহলে কি বলছে দেখো, সাধারণ জাবেদা এবং প্রকৃত জাবেদা কি একই অর্থবোধক, অর্থাৎ একই রকম অর্থ বহন করে। একই রকম, অর্থাৎ তুমি যা সাধারণ জাবেদা করবে সেটাই তোমার প্রকৃত জাবেদা হিসেবে কি হবে? বিবেচিত হবে। যে সকল লেনদেন বিশেষ জাবেদায় অন্তর্ভুক্ত হয় না সে সকল জাবেদা প্রকৃত জাবেদায় অন্তর্ভুক্ত হয়। অর্থাৎ যে জাবেদাগুলো প্রকৃত জাবেদায় লিখা হবে সেগুলো বিশেষ জাবেদায় লেখা হবে না, যেমন ধারে ক্রয়, ধারে বিক্রয়, হ্যাঁ, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, নগদ প্রাপ্তি, নগদ প্রদান, এই 6 প্রকারের জাবেদা ব্যতীত অর্থাৎ লেনদেন ব্যতীত
অবশিষ্ট সকল ধরনের লেনদেনগুলো যদি আমরা যে বইতে, যে জাবেদা বইতে সংরক্ষণ করব, মূলত সেটাকে কি বলা হবে? প্রকৃত জাবেদা বলা হবে। প্রকৃত জাবেদাগুলো হলো সংশোধনী জাবেদা, অর্থাৎ যদি ব্যবসায় কোনো ভুল হয়, সেই ভুল সংশোধনের উদ্দেশ্যে যে জাবেদা প্রস্তুত করতে হয় সেটাই মূলত সংশোধনী জাবেদা। অনেক সময় আমরা হিসাব প্রস্তুত করার ক্ষেত্রে আমাদের কিছু কিছু ভুল হয়ে যায়, হয় না? আমরা যখন হিসাব প্রস্তুত করি আমাদের মাঝে মধ্যে ভুল হয় কিনা? অঙ্ক করলে কার কার ভুল হয় না বলো? হ্যাঁ স্যার। হিসাব বিজ্ঞানের অঙ্ক করলে ভুল হয় না কার কার, সেটা বলতে বলছি। এরকম একজনও আছে? ইভেন আমারও ভুল হয়। আমি মাশাআল্লাহ অনেক অনেক জানি হিসাব বিজ্ঞানে, কিন্তু তারপরও আমারও কি হয়ে যায়? ভুল হয়ে যায় না? হ্যাঁ স্যার। আর তোমাদের তো হয়, তোমরা অঙ্ক করলে সব সময় কি সঠিক হয়? মাঝে মধ্যে ভুল হয় না? না স্যার, সেই ভুলগুলো সংশোধন করার জন্য যে জাবেদা, মূলত সেটাই হচ্ছে সংশোধনী জাবেদা। তুমি এখানে তো প্র্যাকটিস করতেছো বলে ভুল হলে তুমি কেটে ঠিক করতেছো, কিন্তু তুমি যখন কোনো প্রতিষ্ঠানের হিসাব করবে, প্রতিষ্ঠানের হিসাবের ক্ষেত্রে কাটাকাটি করার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে তোমাকে প্রকৃতভাবে জেনে হিসাব প্রস্তুত করতে হবে। এরপরেও যদি ভুল হয়ে যায় তবে তোমাকে সেই ভুলের জন্য না কেটে সংশোধনমূলক জাবেদা দাখিলা প্রদান করতে হবে। এরপর হচ্ছে সমন্বয় দাখিলা। সময়ের কারণে বা সময় অতিবাহিত হওয়ার কারণে আমাদের কিছু হিসাব সমন্বয় করতে হয়। যেমন আমি ইজারা সম্পত্তি 10 বছরের জন্য গ্রহণ করেছি, কিন্তু 1 বছর পরে গিয়ে আর আমার 10 বছর মেয়াদ থাকবে ইজারা সম্পদের? না স্যার। তখন আমাকে কি করতে হবে? স্বাভাবিকভাবে সম্পদটা কমাই ফেলতে হবে না? এবং ব্যয় বাড়াইতে হবে, অর্থাৎ আমাকে ব্যয়কে বৃদ্ধি করতে হবে এবং সম্পদকে কমাইতে হবে। এক্ষেত্রে আমাকে চাইলেও আমি বছরের শুরুতে সমন্বয় করতে পারবো না, আমাকে সমন্বয় করতে হবে কখন? বছর শেষে গিয়ে সমন্বয় করতে হবে। ফলে আমাকে তখন বছর শেষে গিয়ে সমন্বয় জাবেদা দাখিলা প্রদান করতে হবে। সমাপনী জাবেদা, বছর শেষে যখন আমরা আয় ব্যয় জাতীয় হিসাবগুলো বন্ধ করে দেই, অর্থাৎ প্রতি বছরের আয় এবং ব্যয়গুলো বন্ধ করে দেই, সম্পদ এবং দায়গুলো পরবর্তী বছরে পুনরায় আবার প্রথম থেকে আমরা শুরু করি, তো আমাদেরকে বছর শেষে আবার একটি সমাপনী দাখিলা প্রদান করতে হয়। এরপর হচ্ছে প্রারম্ভিক জাবেদা দাখিলা। কোনো একটি ব্যবসা প্রতিষ্ঠান নতুন ভাবে যদি তাদের ব্যবসা শুরু করে, হ্যাঁ বলো। প্রকৃত জাবেদা দেখো, যেসব লেনদেন অন্য কোনো প্রাথমিক সরকারি বইতে লিপিবদ্ধ করা যায় না সেসব লেনদেন প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ হয়। তার মধ্যে প্রথমটা হচ্ছে সংশোধনী জাবেদা। লেনদেন হিসাবের বইতে লিপিবদ্ধ করার পর কোনো ভুল হলে হিসাবের বইতে কোনো কাটাছেঁড়া করা যায় না, আর এই ভুল সংশোধনের জন্য যে জাবেদা দাখিলা প্রদান করা হয় তাই হচ্ছে সংশোধনী জাবেদা। সমন্বয় জাবেদা, আর্থিক ফলাফল নিরূপণের জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। আর্থিক বিবরণী প্রস্তুতের সময় অলিখিত ও অসমন্বিত দফা অন্তর্ভুক্তের জন্য যে জাবেদা প্রদান করা হয় তাই হচ্ছে কি? সমন্বয় জাবেদা। পরবর্তীতে আসে সমাপনী জাবেদা। যে জাবেদা দাখিলার মাধ্যমে হিসাবকাল শেষে চূড়ান্ত হিসাব তৈরি করার পূর্বে নামিক হিসাব, নামিক হিসাব বলতে আয় ব্যয় জাতীয় হিসাবগুলোকে বলা হয়। হিসাব কয় প্রকার আমরা জানি? হিসাব কয় প্রকার আমরা কি জানি? 5 প্রকার। তার মধ্যে নামিক হিসাব বলতে আয় এবং ব্যয়, অর্থাৎ আয় এবং ব্যয় জাতীয় হিসাবগুলোকে নামিক হিসাব বলা হয়। এই হিসাবগুলো প্রতি বছরের আয় ব্যয় প্রতি বছর শেষ হয়ে যায়। অর্থাৎ তুমি একজন কর্মচারী রেখেছো, তাকে 12 মাস বেতন দিয়েছো, অর্থাৎ 2017 সালে যে বেতন দিয়েছো সেটা 2017 সালে শেষ। 2017 সালের জন্য সে 2018 সালে কাজ করবে না। বুঝতে পেরেছো কিনা? তাই নামিক হিসাবগুলো বা আয় ব্যয় হিসাবগুলোকে বন্ধ করে দিতে হয়। সেই বন্ধ করে দেওয়ার জন্য যে জাবেদা দাখিলা সেটাকেই মূলত সমাপনী জাবেদা দাখিলা বলা হয়।
প্রারম্ভিক জাবেদা। ব্যবসা প্রতিষ্ঠান একটি চলমান প্রক্রিয়া। বিগত বছরের হিসাবকালের শেষের দিনে সম্পদ, দায় ও স্বত্বাধিকারের পরিমাণ পরবর্তী বছরের শুরুতে হিসাবে নিয়ে আসার জন্য যে প্রারম্ভিক দাখিলা প্রদান করা হয় তাই হচ্ছে প্রারম্ভিক দাখিলা। অর্থাৎ পূর্ববর্তী বছরের যে সম্পদ আর ব্যয়গুলো, আয় ব্যয়গুলো বন্ধ করেছো, সম্পদ আর দায় আর মালিকানা সত্ত্ব হিসাবগুলো রয়ে গেছে না, সেগুলোকে হ্যাঁ স্যার। নতুন বছরে স্থানান্তর করার জন্য তোমাকে যে জাবেদা দাখিলা প্রদান করতে হয় মূলত সেটাই হচ্ছে কি প্রারম্ভিক জাবেদা দাখিলা। বুঝতে পেরেছো কিনা? ইয়েস স্যার। ওকে, এবার আমরা আজকের ক্লাসের একেবারে শেষের দিকে চলে আসছি। আজকের ক্লাসের শেষ খুবই গুরুত্বপূর্ণ একটা লেকচার, সেটা হচ্ছে বাট্টাটা খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ে। তোমরা বাট্টা নিয়ে অনেকে কনফিউশনে পড়ে যাবা, দশম অধ্যায়ের অঙ্কগুলো যখন করতে যাবা তখন কিন্তু বাট্টাটা তোমাদেরকে বেশি ঝামেলায় ফেলবে। কারণ কোন ধরনের বাট্টা কোনটা সেটা যদি তুমি বুঝতে না পারো তাহলে তুমি সঠিকভাবে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারবে না। ঠিক আছে? তাই এই অংশের লেকচারটা তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবা, এবং যদি কারো কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, অবশ্যই রেজ ইউর হ্যান্ড অপশনটা ক্লিক করবা। ঠিক আছে? তাহলে এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাট্টা। বাট্টা ও বাট্টার প্রকারভেদ। বাট্টা এবং বাট্টার প্রকারভেদ। আসো, ব্যবসায়িক চুক্তি ভিত্তিতে পণ্য ক্রয় বা বিক্রয়ের মূল্য থেকে অথবা প্রাপ্য বা প্রদেয় টাকা থেকে নির্দিষ্ট হারে যে পরিমাণ টাকা ছাড় বা মওকুফ তাকে বাট্টা বলে। এটা নরমালি কথা। আর যদি আমরা একটু ডিটেইলস প্র্যাকটিক্যাল জীবনে যদি আমরা জানতে চাই বাট্টাটা কি, তোমরা সবাই কম বেশি দোকান থেকে বিভিন্ন ধরনের পণ্য কিনে থাকো না? ইয়েস স্যার। অনুষ্ঠানের সময় আমরা জামা কাপড় ক্রয় করে থাকি, টিভি, ফ্রিজ, টেলিভিশন, মোবাইল এগুলো কিনে থাকি না সব সময়? হ্যাঁ স্যার। যেমন ওয়ালটন শোরুমে যদি তোমরা গিয়ে থাকো দেখবা ওয়ালটনের পণ্যের মূল্য একরকম থাকে, সেখানে বলা হয় ডিসকাউন্ট দিয়ে আরেকটা মূল্য থাকে। ইংরেজিতে যেটা ডিসকাউন্ট, বাংলায় সেটার নাম হচ্ছে বাট্টা। অর্থাৎ কোনো পণ্যের তালিকা মূল্য থেকে যে পরিমাণ টাকা বাদ দেওয়া হয় বা কম রাখা হয় মূলত সেটাকেই বাট্টা বলা হয়, ছাড় বলা হয়। যেমন যদি বলা হয় এই মোবাইলটা 10,000 টাকা, মনে করো একটা মোবাইলের দাম কত? সাপোজ 10,000 টাকা, তো তুমি এসে বললা যে এটা আমি নিয়েছি 9,500 টাকা দিয়ে। কত টাকা দিয়ে নিয়েছো? 9,500 টাকা। এখন আমি জিজ্ঞেস করলাম স্বাভাবিকভাবে, তুমি 10,000 টাকার মোবাইল 9,500 টাকায় কিভাবে নিয়েছো? স্বাভাবিকভাবে এটা প্রশ্ন জাগবে না? যেটা 10,000 টাকা দিয়ে সবাই কিনে, তুমি সেটা 9,500 টাকা দিয়ে কিভাবে নিলা? তখন তুমি ব্যাখ্যা দিলা যে আমার এক মামার মোবাইলের দোকান আছে, সবার জন্য 10,000 টাকা, কিন্তু আমি ওনার রিলেটিভ বা আত্মীয় হিসেবে উনি আমার জন্য কিছু টাকা ছাড় দিয়েছেন, সেটা হচ্ছে 500 টাকা ছাড় দিয়েছেন, উনি আমার থেকে 500 টাকা কম রেখেছেন। তার মানে বাট্টা হচ্ছে ছাড় দেয়া, কোনো কিছু মওকুফ করে দেয়া। তার মানে কি 10,000 টাকা জিনিসটা থেকে তোমাকে 500 টাকা মওকুফ করে দিয়েছেন, এটাই হচ্ছে বাট্টা বা ছাড়। আর আরেক ধরনের বাট্টা আছে, সেটা হচ্ছে যখন আমরা, এটা হচ্ছে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বাট্টা। আবার যখন আমরা দেনাদার বা পাওনাদার আছে না, যাদের কাছে আমরা টাকা পাই বা যাদেরকে আমাদের টাকা পরিশোধ করতে হয়, তাদের কাছ থেকেও টাকা আদায় করা বা টাকা পরিশোধ করার সময় এক ধরনের বাট্টা সৃষ্টি হয়। যেমন আমি একজনের কাছে 35,000 টাকা পাচ্ছি, হ্যাঁ, সে বলল যে ঠিক আছে আমি আপনাকে এখন 34,000 টাকা দিব, 1,000 টাকা আর দিব না। হ্যাঁ, তুমিও ব্যবসায়িক স্বার্থে ভবিষ্যতে তার সাথে সুসম্পর্ক বজায় রাখবে, সে যাতে ভবিষ্যতে আরো কিনে, সেজন্য তুমি তার কাছ থেকে কি করলা, ওই 34,000 টাকায় রাখলা এবং তার 35,000 টাকা কেটে দিলা, হিসাব থেকে বাদ দিয়ে দিলা। বুঝতে পেরেছো কিনা? তাহলে এক্ষেত্রেও তোমার প্রদানকৃত বাট্টা হচ্ছে 1,000। এবার দেখি বাট্টা দুই প্রকার। বাট্টাকে কয় ভাগে ভাগ করেছে? বাট্টা দুই প্রকার, একটা হচ্ছে কারবারি বাট্টা এবং অপরটা হচ্ছে নগদ বাট্টা।
দেখো নগদ কারবারি বার্তা। বার্তাকে আবার দুই ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে ক্রয় বার্তা ক্রয় বার্তা। এবং অপরটা হচ্ছে বিক্রয় বার্তা। বিক্রয় বার্তা। বিক্রয় তাহলে বার্তা। দেখো ক্রয় বার্তা কাকে বলে? ক্রয় করার সময়, কোনো পণ্য ক্রয় করার সময় পণ্যের তালিকা মূল্য থেকে যে পরিমাণ অর্থ যে টাকা মওকুফ মওকুফ করা হয়, ছাড় দেওয়া হয়। ধরো একটা মোবাইলের দাম 10,000 টাকা, এখন দোকানদার বলল ঠিক আছে আপনি এটা 9,500 টাকা দেন, 500 টাকা আপনার জন্য ছাড় দিলাম, তাহলে এটা হচ্ছে তোমার জন্য ক্রয় বার্তা। বুঝতে পেরেছো কিনা? ইয়েস স্যার। আবার একইভাবে যদি বিক্রয় বার্তা চিন্তা করি, তুমি কোনো একটা পণ্য বিক্রি করছো, তুমি বিক্রয় করার সময় ক্রেতাকে বললা যে ঠিক আছে আপনি এই পণ্যের মূল্য হচ্ছে 2,000 টাকা, আপনি আমাকে 1,800 টাকা দেন, 200 টাকা আপনার জন্য মওকুফ ছাড়, অর্থাৎ এটা হচ্ছে তোমার জন্য বিক্রয় বার্তা। বুঝতে পেরেছো কিনা? ইয়েস স্যার। তুমি যখন পণ্য ক্রয় করবে তখন তোমার জন্য সেটা ক্রয় বার্তা, তুমি যখন পণ্য বিক্রয় করবে তখন সেটা তোমার জন্য বিক্রয় বার্তা। ক্রয় বিক্রয় বার্তা বার্তা। এবং বিক্রয় বার্তা বুঝতে পেরেছো কিনা? বিক্রয় বার্তা। আর্থিক Yes, sir. অবস্থার বিবরণীতে ক্রয় বার্তা এবং বিক্রয় বার্তা নিজ নিজ থেকে বাদ যায়, অর্থাৎ ক্রয় বার্তা ক্রয় থেকে বাদ যাবে এবং বিক্রয় বার্তা বিক্রয় বার্তা বিক্রয় থেকে বিক্রয় বাদ থেকে যাবে। বাদ যাবে। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। তারপরে আসো আরেক ধরনের বার্তা, সেটা হচ্ছে নগদ বার্তা। সেটা কি বার্তা? নগদ বার্তা। নগদ বার্তা। একটা হচ্ছে প্রদত্ত বার্তা আর একটা হচ্ছে প্রাপ্ত বার্তা। নাম থেকে প্রাপ্ত বোঝা বার্তা। যাচ্ছে, দেখো প্রদত্ত, প্রদত্ত শব্দের অর্থ কি? পাওয়া যাবে না দেওয়া হবে? দেওয়া দেওয়া হবে। হবে। দেওয়া হবে বা দেওয়া হয়েছে এমন। প্রদত্ত শব্দটার অর্থ হচ্ছে দেওয়া হয়েছে এমন। তাহলে তুমি যখন তোমার কোনো দেনাদার যাদের কাছে তুমি টাকা পাবে, হ্যাঁ, সে তোমাকে টাকা পরিশোধ করতে আসলো, সে তোমার কাছে, তুমি তার কাছে পাচ্ছ 10,250 টাকা, তুমি পণ্য বিক্রয় বাবদ তার কাছে কত টাকা পাচ্ছ? 10,250 টাকা। সে বললো যে ঠিক আছে আমি আপনাকে 10,000 টাকা দিলাম আর দিব না, বাকি টাকাটা ছেড়ে দেন, ছাড় দিয়ে দেন। তাহলে তোমাকে এক্ষেত্রে ছাড় দিতে হচ্ছে না? হ্যাঁ স্যার। অর্থাৎ এক্ষেত্রে তোমার জন্য প্রদত্ত বার্তা হচ্ছে 250 টাকা। তোমার জন্য প্রদত্ত বার্তা কত? 250 টাকা। অর্থাৎ দেনাদার থেকে অর্থ প্রাপ্তির সময় যে পরিমাণ অর্থ ছাড় দিতে হয়, নগদ অর্থ ছাড় দিতে হয়, ছেড়ে দিতে হয়, সেটাকেই প্রদত্ত বার্তা বলে। দেনাদারের নিকট হতে নগদ অর্থ আদায় করার সময় যে পরিমাণ অর্থ ছাড় বা মওকুফ করে দিতে হয় তাকে বলা হয় প্রদত্ত বার্তা। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। একইভাবে প্রাপ্ত বার্তার কথা যদি চিন্তা করি, আমরা যাদের কাছে, যারা আমাদের পাওনাদার, একইভাবে আমরাও তাদেরকে আমাদের প্রাপ্য অর্থ, তাদের প্রাপ্য অর্থ পরিশোধ করব না? ইয়েস স্যার। প্রাপ্য অর্থ পরিশোধ করার সময় আমরাও তাদেরকে কি কিছু টাকা কম দিতে পারি। ধরো একজন আমার কাছে 13,720 টাকা পাচ্ছে, পণ্য ক্রয় করেছিলাম 13,720 টাকা পাচ্ছে, আমি তাকে ওই মুহূর্তে 13,500 টাকা দিলাম। কত টাকা দিলাম? 13,500 টাকা। যদি আমি তাকে 13,720 টাকার জায়গায় 13,500 টাকা দিই, তার কাছ থেকে আমি কত টাকা ছাড় পেয়েছি? আমি কত টাকা ছাড় পেয়েছি? কথা বলে না। আমি আমার অনেক একজন টাকা। পাওনাদারকে 13,720 টাকা পরিশোধ করতে হবে, কিন্তু আমি তাকে 13,500 টাকা দিলাম, তাহলে সে আমাকে কত টাকা ছেড়ে দিল বা তার কাছ থেকে আমি কত টাকা মওকুফ পেয়েছি? 220 টাকা। 220 টাকা। অর্থাৎ তাকে আমি 220 টাকা দিতে হয় নাই, নগদ অর্থ না দেওয়ার সুবিধা পেয়েছি। তাহলে এটা আমার জন্য প্রাপ্ত বার্তা। আমি যখন অর্থ পরিশোধ করেছি ইয়েস স্যার। তখন আমি ছাড় পেয়েছি না দিয়েছি? দিয়েছি। আর যখন আমি অর্থ প্রাপ্তি, অর্থাৎ অর্থ আদায় করেছি, তখন আমার জন্য ছাড় দিতে হয়েছে না আমি ছাড় পেয়েছি? স্যার আমি ছাড় দিছে। আমি ছাড় পেয়েছি, আমি ছাড় দিয়েছি, অর্থাৎ এটা আমার জন্য ব্যয়। যখন আমি ছাড় দিয়েছি, এটা আমার টাকাটা আমি আমার আমার পাওয়ার অংশটা আমি ছেড়ে দিয়েছি। আমার পাওয়ার অংশটা আমি কি করেছি? ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছি। তাহলে এটা আমার জন্য কি? ব্যয়।
আর একইভাবে যখন আমি টাকা পরিশোধ করেছি তখন আমি ছাড় পেয়েছি, তো এটা আমার জন্য আয়। বুঝছো কিনা? ইয়েস স্যার। তাহলে বাট্টা কয় প্রকার? প্রধানত কয় প্রকার? 2 প্রকার। 2 প্রকার। কি কি? কারবারি বাট্টা, নগদ বাট্টা। কারবারি বাট্টা, নগদ বাট্টা। কারবারি বাট্টাকে আবার কয় ভাগে ভাগ করেছে? 2 ভাগে, কি ক্রয় কি বাট্টা আর বিক্রয় সেগুলো? বাট্টা। বিক্রয় বাট্টা। স্যার বলছি তো ক্রয় বাট্টা, ক্রয় বাট্টা এবং বিক্রয় বাট্টা। ক্রয় বাট্টা কাকে বিক্রয় বলে? বাট্টা। ক্রয় বাট্টা কাকে বলে? বাকিরা বলতেছে না কেন? আমি যাকে বলবো সে বলবে, আমি যার নাম বলবো সে উত্তর দিবে। এখন ওয়ালিদ বলবে, ওয়ালিদ ক্রয় বাট্টা বলো। ওয়ালিদ ক্রয় বাট্টা বলো। ওয়ালিদ শুনতে পাচ্ছে না। সানি ক্রয় বাট্টা বলো। স্যার পারবো না স্যার। হ্যাঁ আসতে তো সানি, তাশফিক, তাশফিক কোথায়? তাশফিক কোথায়? ক্রয় বাট্টা কাকে বলে? ওই তোমরা তোমরা ক্লাসে শুধু মোবাইল সাইলেন্ট করে বসে থাকলে হবে নাকি? শুধু দুইজনই উত্তর দিচ্ছে, বাকিরা কোনো প্রশ্নও করতেছো না, উত্তরও দিচ্ছ না, এরকম কেন? তাহলে ক্রয় করার সময় পণ্যের তালিকা মূল্য থেকে যে পরিমাণ অর্থ ছাড় বা মওকুফ করা হয় সেটা মওকুফ হচ্ছে করা হয়। ক্রয় বাট্টা। একইভাবে পণ্য বিক্রয় করার সময় পণ্যের বিক্রয় মূল্য থেকে যে পরিমাণ অর্থ ছাড় দেওয়া হয় সেটা হচ্ছে বিক্রয় বাট্টা। দেনাদারের নিকট হতে অর্থ আদায় করার সময় যে পরিমাণ অর্থ ছাড় দেওয়া হয় বা না বাদ দেওয়া হয় সেটা হচ্ছে প্রদত্ত বাট্টা। পাওনাদারকে টাকা পরিশোধ করার সময় পাওনাদারের নিকট হতে যে পরিমাণ অর্থ আদায় করা পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে প্রাপ্ত বাট্টা। প্রাপ্ত বাট্টা। দেখো, নির্ধারিত মূল্য থেকে কম মূল্যে ক্রয় করাকে কি বলা হয়? দেনা পাওনা দ্রুত নিষ্পত্তির জন্য যে বাট্টা প্রদান করা হয় তাকে কি বলে? দেখি নন্দিতা বলো তো, দেনা পাওনা দ্রুত নিষ্পত্তির জন্য যে বাট্টা প্রদান করা হয় তাকে কি বলে? কারবারি বাট্টা। বুঝে বলো, বুঝে। দেনা পাওনা দ্রুত নিষ্পত্তির জন্য যে বাট্টা প্রদান করা হয়। দেনা পাওনা মানে কি? দেনাদার এবং পাওনাদার। তাহলে এটা কারবারি বাট্টা কেন হবে? সেটা হবে নগদ বাট্টা। নগদ বাট্টা স্যার। হ্যাঁ, দেনা পাওনা আদায় করার সময় বা দ্রুত নিষ্পত্তি মানে কি শেষ করার সময় জন্য যে বাট্টা দেয়া হয় সেটা হচ্ছে নগদ বাট্টা। নগদ টাকা ছাড় দেয়া হলে বিক্রেতার জন্য তা কি হিসেবে গণ্য হবে? নগদ টাকা ছাড় দেওয়া হলে প্রদত্ত টাকা। বিক্রেতার জন্য তা প্রদত্ত বাট্টা হিসেবে গণ্য হবে। বুঝতে পেরেছো কিনা? ইয়েস স্যার। কোন পণ্য বিক্রয়ের সময় মূল্য তালিকায় উল্লেখিত মূল্য থেকে যে টাকা মওকুফ করা হয় তাকে কি বলে? কোন পণ্য বিক্রয়ের সময় পণ্যের বিক্রয় মূল্য থেকে উল্লেখিত কারবারি বাট্টা। সেটা হচ্ছে কারবারি বাট্টা। তাহলে এর মাধ্যমে আজকে জাবেদার আলোচনা শেষ হলো। সবাই আজকের ক্লাস বুঝতে পেরেছো তো? ইয়েস স্যার। কারো Yes, কোনো sir. প্রশ্ন জিজ্ঞাসা? নো স্যার। তাহলে No, sir. আজকে সন্ধ্যার পরীক্ষায় আমরা ভালো একটা রেজাল্ট করতে পারবো আশা করি। ইয়েস স্যার। প্রশ্নের পদ্ধতি কেমন আমরা কি জানি সবাই? নো স্যার। জানি না? আগের পূর্বের পরীক্ষা স্যার জানি তো দিয়েছিলাম? স্যার। আমরা কি পূর্বের হ্যাঁ স্যার দিছি পরীক্ষাগুলো তো। অংশগ্রহণ করেছিলাম? হ্যাঁ স্যার দিছি। যারা করোনায় তাদের জন্য আমি আবার বলছি, তোমাদের প্রতি 3টা ক্লাস পর পর একটা পরীক্ষা হবে। যে সাবজেক্টের ক্লাস হবে ঠিক তার 3টা ক্লাস পরই ওই সাবজেক্টের পরীক্ষা হবে এবং প্রতি পরীক্ষা 2টা করে, প্রতিদিন 2টা করে পরীক্ষা। অর্থাৎ যেদিন পরীক্ষা হবে একই সাথে 2টা পরীক্ষা 2 সাবজেক্টের। ঠিক আছে? প্রথম পরীক্ষাটা তোমাদের হবে এই আজকে ধর্ম এবং নৈতিক শিক্ষা এবং পরবর্তী পরীক্ষা হচ্ছে
কি হিসাব বিজ্ঞান, অ্যাকাউন্টিং। আর যারা সায়েন্সে ওদের হবে ফিজিক্স। বুঝতে পেরেছো কিনা? Yes, sir. আর হচ্ছে তোমাদের প্রশ্নপত্র হচ্ছে এই এবারের পরীক্ষাগুলো হবে কিন্তু সৃজনশীলের উপর, অর্থাৎ এর আগের কোচিং এর ক্লাসের পরীক্ষাগুলো হয়েছিল আমাদের এমসিকিউ টাইপ, এবার হবে সৃজনশীল টাইপ। সেক্ষেত্রে তোমাদের 30 নম্বরের পরীক্ষা, অর্থাৎ 3টা সৃজনশীল প্রশ্ন আনসার করতে হবে। তার মধ্যে 4টা অপশন দেয়া থাকবে, 4টার মধ্যে থেকে তোমরা যে কোনো 3টি প্রশ্নের উত্তর করবা, ঠিক আছে? Yes, sir. এবং পরীক্ষার খাতাগুলো অবশ্যই বুধ এবং বৃহস্পতি এই 2 দিনের মধ্যে অফিসে জমা দিতে হবে। ধরো আজকের পরীক্ষাটা দিয়ে আগামীকাল অফিসে তুমি খাতাগুলো জমা দিবে, বা এর আগের পরীক্ষার খাতা যেগুলো আছে সেগুলো বুধবারে দিয়ে যাবা, ঠিক আছে? ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তোমাদের সাথে। তো আমার এই সপ্তাহ পুরোটা টানা ক্লাস, পরবর্তী ক্লাসগুলো হবে ব্যবসায়ী উদ্যোগ, সেই ক্লাসগুলো করবে। Sir, salam. ওয়ালাইকুম আসসালাম, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।